নমস্কার, আপনারা শুনছেন রাত তখন ঠিক দুটো। রচনা দেবশ্রী রায়। সুশান্ত বাবু, একটু ভেতরে আসবেন? হ্যাঁ স্যার, আসছি। পথটা সরিয়ে সুশান্ত বাবু স্যার চেম্বারে গিয়ে ঢুকলেন। আসলে গ্রামের পুরোনো দিনের অফিস তো, তাই আলাদা আলাদা কেবিনে ভাগ করা নেই। একটা বড় হলঘরকে পর্দা দিয়েই নিজেদের মতো করে ছোট ছোট কেবিন বানিয়ে নেওয়া হয়েছে। তাই দরজার বদলে পর্দা সরিয়ে ভেতরে ঢোকার বর্ণনাটা দেওয়ার প্রয়োজন পড়লো। হ্যাঁ স্যার, বলুন। আরে বসুন বসুন, বলুন মিষ্টিমুখ কবে করাচ্ছেন? আপনার বদলির অর্ডারটা চলে এসেছে। একটা চেয়ার টেনে নিয়ে স্যারের টেবিলের বিপরীতে বসতে গিয়ে একটু থমকে দাঁড়ালেন সুশান্ত বাবু। আসলে তিনি চলে যেতে তো চেয়েছিলেন, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে এটা তিনি ভাবতেও পারেননি। তাই খবরটা তার কাছে কতটা দুঃখের বা কতটা আনন্দের জানি না, কিন্তু এই খবরটা যে তাকে আশ্চর্য করেছে সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। এই হলো আপনার ফার্ম ম্যানেজার পদে বদলির অর্ডার, যে কোনোদিন কাজে যোগ দিতে পারেন। হাসি মুখে অর্ডারের কাগজটা সুশান্ত বাবুর সামনে এগিয়ে দিলেন স্যার। স্যারের কাছ থেকে অর্ডারের কপিটা নিয়ে ধন্যবাদ জানিয়ে ঘর থেকে খুব ধীর পায়ে বেরিয়ে এলেন সুশান্ত বাবু। আমার তো খুশি হওয়ার কথা, আমি তো এটাই চেয়েছিলাম। তাহলে আজ এই খবরটা পাওয়ার পর আমার মনে কোনো আনন্দের ছাপ নেই কেন? মনটা এরকম ভারাক্রান্ত কেন? 7-5 ভাবতে ভাবতে তিনি আপন মনে বাইরের গেটের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এই সুশান্ত, কোথায় যাচ্ছিস? আর তোর হাতে ওটা কিসের কাগজ? সুশান্ত বাবুরই কোনো এক সহকর্মী তার বিষণ্ণ একাগ্রতাকে ভেঙে দিল। আমার ফার্ম ম্যানেজার পদে বদলির অর্ডার। বাহ, এ তো ভালো খবর, তুই তো এটাই চেয়েছিলি। তাহলে ভাই শুধু মিষ্টি খাওয়ালে তো হবে না, পেট ভরে মাংস ভাত খাওয়াতে হবে কিন্তু। খবরটা শোনার পর অফিসের সকল সহকর্মী একটু মন মরা হয়ে পড়েছিল। আসলে তিনি মানুষটা আর সকলের চাইতে একটু আলাদা ছিলেন। বয়স তার কাছে বাদ মানত না। ছেলে মেয়ের বয়সী থেকে শুরু করে মা বাবার বয়সী সকলেই তার কাছে ছিল বন্ধু সম। সকলের সাথে মজা না করলে তার পেটের ভাত হজমই হতো না। তাই এরকম একজন মজার মানুষ চলে যাওয়ায় অফিসটা যে একদম থমথমে হয়ে যাবে সেটা ভেবেই সকলের মন খারাপ হয়ে যেত। সুশান্ত বাবুরও কোথাও যেন মনটা বিষণ্ণতায় ভুগছিল। আসলে এত বছরের পুরনো অফিস, সহকর্মী, সেই অভ্যাস হয়ে যাওয়া টেবিল, চেয়ার, সেই ঘর, সেই চাষিদের আত্মনাদ সবকিছুই যেন তাকে হাতছাড়ে দিয়ে ডাকতে লাগলো। এক টেবিলে বসে স্কুলের ছোটবেলার মতো সবাই মিলে টিফিন ভাগ করে খাওয়া, সেসব কিছুই তো আর হবে না। কারণ ফার্ম একদম শুনশান জায়গা, খুব প্রয়োজন ছাড়া সেখানে মানুষজনের যাতায়াত বিশেষ নেই বলা যায়। তাই তার উপর নতুন সহকর্মীরা কেমন হবে সেই বিষয়ে মনের মধ্যে একটা সংশয় দানা বাঁধছিল। তাই এই পুরনো অভ্যাস ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা ভেবে তার বেশ কষ্ট হতে লাগলো। কিন্তু কি আর করা যাবে, অর্ডার হাতে, এখন তো কাজে ঠিক সময় যোগ না দিলেও হবে না। তাই নিজেকে মনে মনে তৈরি করতে লাগলেন সুশান্ত বাবু। তারপর একদিন সেই দিনটা চলেই এলো। সকলকে বিদায় জানিয়ে তিনি সোজা পৌঁছে গেলেন নিজের নতুন কাজের জায়গায়। পুরনো অফিসের গাড়িটাই তাকে পৌঁছে দিয়ে এলো। গাড়ি থেকে নেমে তিনি একটু অবাকই হয়েছিলেন, কিন্তু অনুভূতির কোন রকম বহিঃপ্রকাশ না করেই তিনি অরূপকে বিদায় জানিয়ে সোজা চলে এলেন অফিস ঘরে। ঘর বললে ভুল হবে, চিলে কোঠা বলা যায়। পুরোনো দিনের বাড়িতে যেমন চিলে কোঠা থাকতো একদম ওপরের ঘরে, ঠিক সেই চিলে কোঠাটাকেই যেন মাটিতে নামিয়ে আনা হয়েছে। তবে চারপাশটা ছোট বড় গাছ দিয়ে ঘেরা, তাই পরিবেশটা যে মনোরম সে বিষয়ে কোনো সংশয় নেই। এ তো গেল বাইরের কথা, এবার ভেতরের কথায় আসা যাক। ভেতরে ঢুকেও সুশান্ত বাবুর বিস্ময় কোনো অংশে কম ছিল না। দেয়ালের বেশিরভাগ অংশের সিমেন্টের ছাল উঠে গিয়ে ভেতরের অংশ বেরিয়ে এসেছে। দেয়ালে দুটো ক্যালেন্ডার ঝোলানো, তাও আবার হিসেব করলে দেখা যাবে তখন হয়তো সুশান্ত বাবু 11 কিংবা 12 ক্লাসে পড়ে। দেওয়ালের উপরের অংশটাতে মাকড়সা বাবুদের স্থায়ী বসবাস। ওখানে যেন বহু যুগ ধরে কারো অধিকার ফলাতে দেয়নি তারা। ঢুকেই সোজা ডান দিকের কর্নারে একটা আলমারি রাখা, দেখে মনে হচ্ছে তাতে হাত পড়লেই নির্ঝরের স্বপ্নভঙ্গের মতো ভেঙে পড়বে।
অবশ্য পাশে একটা নতুন আলমারিও আছে। যাক, তাহলে নতুন কিছু চোখে পড়লো। তাও ভালো যে আমি ছাড়াও এখানে নতুন কিছু আছে। নিজের মনে সান্ত্বনা দিতে লাগলেন তিনি। পুরনো আলমারির পাশে আরো একটা ছোট চওড়া আলমারি আছে। অ্যালুমিনিয়ামের উপর রং করা ছিল বহুত কাল আগে। তার চামড়া ওঠা শরীর দেখলেই বোঝা যায় আলমারিটার উচ্চতা ছিল বড়জোর সুশান্ত বাবুর বুক অব্দি হবে। আসলে চেহারায় যেমন লম্বা তেমনই সুশ্রী ছিলেন তিনি, একরকম সুপুরুষ বলা যায়। যাই হোক, বাচ্চা আলমারির উপর একটা ছোট্ট অ্যালুমিনিয়াম দেয়া ঘড়ি রাখা ছিল। হাত দিতেই সেটা কেমন আওয়াজ করে নড়ে উঠল। সুশান্ত বাবু ভয় পেয়ে ছট করে সরে এলেন, আর তার হাতের ধাক্কায় ঘড়িটা মেঝেতে পড়ে গেল। আরে, আপনি এসে পড়েছেন? একটা খবর দেবেন তো, তাহলে আমার গাড়িটা পাঠাতাম আপনাকে নিয়ে আসার জন্য। হঠাৎ ঘরে আওয়াজ শুনে ভাবলাম বিড়ালগুলো বোধহয় আবার ঘরে ঢুকে উৎপাত শুরু করলো। যাই হোক, কেমন আছেন বলুন? ওহো, ওই ঘড়িটা খারাপ হয়ে গেছে, কদিনই হলো, তাই হাত পড়লেই বেঁচে ওঠে। আচ্ছা, আপনি সেই জন্যই ভয় পেয়ে গেছিলেন? একেই তখনও ভয়ে বুকটা দুগুণ বেশি গতিতে দৌড়চ্ছে, তার উপর এই ব্যক্তির অহেতুক হাসি আর অকারণ বকবকানি সুশান্ত বাবুর কানকে বেশ যন্ত্রণা দিচ্ছিল। রাগ হলেও অফিসে আজ প্রথম দিন বলে তিনি চুপ করে জোর করেই হাসি মুখে উত্তর দিলেন, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। এই তো অবসর নিয়ে এখন দেশের বাড়িতে ফিরে গিয়ে সেখানে পূর্বপুরুষের কিছু জমি জমা আছে, সেগুলো দেখাশোনা করব। অবসর জীবনে যা হয় আর কি। আজ আপনাকে সব ফাইলপত্র গুছিয়ে দিলেই আমার ছুটি। তারপর ফাইলগুলো সব টেবিলের উপর ফেলে তিনি বোঝাতে শুরু করলেন। সুশান্তবাবু কতটা বুঝেছিলেন সে তো তিনি নিজেও জানেনই না। এমনকি সেই ব্যক্তি নিজে কতটা বুঝিয়ে উঠতে পারছেন সেটা তিনিও নিজে জানতেন না। আসলে এত বছরের ব্যস্ততার জীবন কাটিয়ে আরামের জীবনে পা রাখার আনন্দ তাকে বারবার তাড়া দিচ্ছিল। আর সেটা বুঝতে পেরে সুশান্তবাবু আর জোরাজুরি করলেন না। সুশান্তবাবুকে বিদায় জানিয়ে তার গাড়ি ছোট রাস্তার গেট পেরিয়ে বড় রাস্তা ধরে সোজা বেরিয়ে গেল। বয়স ৬০ হলেও কথা বলার গতি তার একটুও কমেনি। অহেতুক বকবকানি সুশান্ত বাবুর কানের মধ্যে বেজে যাচ্ছিল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি পুনরায় ভেতরে প্রবেশ করলেন। ঢোকার সময় তিনি চৌকাতে হোঁচট খেয়ে প্রায় পড়ে যাওয়ার মুখে। নিজেকে কোনো রকমে সামলে নিতেই পিছন থেকে শুনতে পেলেন, আরে বাবু, একটু দেখে। আসলে এখানে খুবই সাপখোপের উপদ্রব, তাই কাঠ দিয়ে উঁচু করে রেখেছি যাতে ভেতরে প্রবেশ করতে না পারে। সুশান্তবাবু কিছুক্ষণ লোকটির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কদাকার কিম্ভূত কিমাকার ওই মানুষটিকে কি ভগবান অন্য গ্রহে পাঠানোর জায়গায় ভুল করে ধরিত্রীতে পাঠিয়ে দিয়েছেন? সুশান্তবাবু এমনিতেই খুব মজার মানুষ, তার উপর এখানে আসার পর ওই লোকটির বকবকানিতে যা হলো, তাই এতক্ষণে তিনি মজা করার জন্য ঠিকঠাক একজন মানুষকে পেয়ে স্বস্তি বোধ করলেন। হাসি মুখে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, কসাই যে, কেমন আছো? আপনি কি করে জানলেন আমার নাম কসাই? আরে, আমি সত্যি জানতাম না, আমি তো মজা করে ডাকলাম। আমার মুখটা কালো চেহারার জন্য সবাই আমায় কসাই বলে ডাকে। তাহলে তুমি ফার্মের দারোয়ান সাহেব কি, তাই তো? আগে হ্যাঁ হুজুর। বাহ, তাহলে অবসর সময়ে গপ্প করার জন্য একজন মানুষ পাওয়া গেল, কি বলো? আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসি? হ্যাঁ, কিন্তু চিনি ছাড়া কালো চা। আচ্ছা হুজুর, বলে কসাই বাবু ঘর থেকে বেরিয়ে পড়লেন। সুশান্ত বাবু চায়ের অপেক্ষায় ঘরটাকে ভালো করে আরো একবার পর্যবেক্ষণ করে নিলেন। ঘরের মধ্যে প্রায় সব জিনিসই পুরাতনের ছোঁয়া, তবে বসার জন্য যে টেবিল চেয়ারটা আছে তাতে পুরনোর কোনো ছোঁয়া নেই। টেবিলের উপর জিনিস বলতে দুটো পেপার ওয়েট আর একটা কালির প্যাড ছাড়া আর কিছুই নেই। ভোলানাথ বাবু ফাইলগুলো নামিয়ে রেখে গেছেন, তাই না হলে সেখানে পাত পেরে ভাত খেতে বসার মতো জায়গা ছিল। এরপর তিনি সিলিং এর দিকে তাকালেন। লম্বা লম্বা ঝুল আরাম করে তুলে চলেছে, কোনো পাখার অস্তিত্ব সেখানে নেই।
পাশাপাশি তিনি লক্ষ্য করলেন একটু পরিষ্কার একটা হাই স্পিডের ছোট ফ্যান রাখা আছে দরজার বাম পাশে। দেখে মনে হলো জিনিসটা পুরনো হলেও পরিত্যক্ত নয়, ব্যবহার্য। এতক্ষণে তিনি খেয়াল করলেন ঘরে ঢুকে বাম পাশে একটা চৌকি পাতা আছে, তাতে বিছানাও আছে। ব্যাপারটা তার বেশ অদ্ভুত লাগলো। কে? আমি হুজুর, আপনার চা। ও, ওখানে রাখো বলে টেবিলের দিকে আঙুল নির্দেশ করলেন সুশান্ত বাবু। ভয় পেয়েছিলেন সাহেব? হ্যাঁ, না, হ্যাঁ হ্যাঁ, মানে ওই একটু আর কি। আসলে ফাঁকা ঘরে একা আছি তো, তাই খসখস আওয়াজ শুনে একটু চমকে উঠেছিলাম, এই যা। একটু ইতস্তত হয়ে উত্তর দিলেন তিনি। ভয় পাবেন না হুজুর, যতক্ষণ আমি আছি আপনার কোনো বিপদ হবে না। কসাইয়ের মুখের ভাবভঙ্গি আর কথাবার্তা শুনে সুশান্ত বাবুর একটু অবাক লাগলো, কিন্তু তার কোনো প্রতিফলন চোখে মুখে পড়তে দিলেন না তিনি। আসলে রূপের সাথে সাথে তীক্ষ্ণ বুদ্ধিরও পরিচয় রাখতেন তিনি। তারপর কসাইকে চলে যেতে বলে চায়ের কাপটা হাতে তুলে নিয়ে চেয়ারে একটু হেলান দিয়ে আরাম করে বসলেন। কসাই দরজা পর্যন্ত যাওয়ার পর পিছন ফিরে জিজ্ঞাসা করলো, দুপুরে কি খান সাহেব? ভাত নাকি রুটি? না, ভাতই খাই, কিন্তু দূর দূরান্তে কোনো হোটেল তো চোখে পড়ছে না। মনে হচ্ছে আজ দুপুরটা ব্যাগের ভেতরের ওই চিড়ের প্যাকেটটা দিয়েই চালাতে হবে। যদি কিছু মনে না করেন তাহলে হুজুর আজ আমার ঘরে খেয়ে নিতে পারেন। গরিবের ঘরে দুটো আলু ভাতে ভাতই নয় খাবেন। না না, ঠিক আছে, তুমি যখন বলছো তখন নিশ্চয়ই খাবো। আচ্ছা হুজুর, তাহলে এখন আমি আসি। অনুমতি নিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেলেন কসাই বাবু। দুপুরে ভাত খেয়ে বেশ ভালো রকমের বড় সড়ো একটা ঘুম দিতে ইচ্ছে করছিল সুশান্ত বাবু। আসলে আলু ভাতে আর ভাত হলেও খাবারটা চমৎকার ছিল। আজ আর সেরকম কাজের চাপ নেই, তার উপর অফিসে আজ প্রথম দিন। তাই বিকেল 4টে বাজার সঙ্গে সঙ্গে তিনি তালা চাবি দিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। আজ সারাদিন ভালোই কাটলো। বাড়ি ফিরে সুশান্ত বাবু নতুন অফিসের সব কথা পরিবারের কাছে বলতে লাগলেন। কিন্তু কি আশ্চর্য, তিনি একটি বারের জন্য কসাইয়ের নাম নিলেন না। যেন মনে হলো এরকম কোনো মানুষকে তিনি চেনেনি না। বেমালুম তার কথা ভুলে যাওয়া দেখে এর থেকে বেশি কি বা মনে হতে পারে। পরের দিন সকালে খাওয়া দাওয়া সেরে 10টার মধ্যে অফিস ঢুকে গেলেন। এবার অফিসে ঢুকেই কিন্তু সবার আগে তার কসাইয়ের কথাই মনে এলো। আর ভাবনা মাথায় আসা তো কি, সঙ্গে সঙ্গে কসাই এসে হাজির। ও, তুমি এসে পড়েছো, এই নাও চাবি, তাড়াতাড়ি দরজাগুলো খুলে ফেলো, মালের গাড়ি এখনই এসে পড়বে। কসাই দরজা খুলে দিতেই সুশান্ত বাবু চৌকাঠের কাছে একদম থ মেরে দাঁড়িয়ে পড়লেন। অবাক হয়ে তাকিয়ে রইলেন ঘরের ভেতর। ঘরের মধ্যে সবই কেমন বদলে গেছে। এ ঘর তো সে ঘর নয় যা তিনি কাল দেখে গিয়েছিলেন। ভাঙা রংচটা দেওয়াল একদম নতুন রং করা, কোথাও কোনো ভাঙার চিহ্ন নেই। দেয়ালে ক্যালেন্ডারটাও নতুন হয়ে গেছে। আলমারিগুলো সব ঝকঝক করছে। মৃত ঘড়িটাও জীবন্ত হয়ে সঠিক সময় দেখাতে শুরু করে দিয়েছে। উপরের দিকে চোখ পড়তেই দেখা গেল একটা সিলিং ফ্যান ঝুলছে। ঘরের কোথাও কোনো ঝুল নেই। অবাক হয়ে 7-5 ভাবছেন, তখন কসাই একটা জলের গ্লাস নিয়ে তার দিকে এগিয়ে দিতেই সুশান্ত বাবু চমকে উঠে প্রায় 3-4 হাত দূরে চলে গেলেন এবং তার চোখের মুখে অদ্ভুত একটা ভয়ার্থ ছাপ দেখা গেল। আরে বাবু, আমি কসাই, জল নিয়ে এলাম, খেয়ে নিন। আর কাল আপনি চলে যাওয়ার পর রং মিস্ত্রি এসে গোটা ঘর রং করে দিয়ে গেছে। ইলেকট্রিকের লোক এসে পাখাটা বসিয়ে দিয়ে যায়। আর ওই ঘড়িটা আমি বাজার থেকে সারিয়ে নিয়ে এসেছি। ওই আলমারিগুলো গোডাউনে প্যাক অবস্থায় অনেক দিন পড়েছিল, তাই ভাবলাম আপনাকে বার করে দিই। বাড়িতে অনেকগুলো চলতি বছরের ক্যালেন্ডার ছিল, সেখান থেকে একটা এনে ঝুলিয়ে দিয়েছি। আসলে পুরনো বাবু যাওয়ার আগে আমাকে আরো একটা চাবির গোছা দিয়ে বলেছিলেন, দেখবি কসাই, নতুন সাহেবের যেন কোনো ক্ষতি না হয়। তাই আমি যথাসাধ্য চেষ্টা করেছি। এতক্ষণে যেন সুশান্ত বাবুর ধরে একটু প্রাণ ফিরে এলো। উফ, যা জোরে ভয় পেয়েছিলাম, আত্মারাম খাঁচা ছাড়ার মতো অবস্থা হয়ে গেছিল। যাক, এখন নিশ্চিন্ত হওয়া গেল। নিজের মনে বিড়বিড় করে বকতে লাগলেন তিনি, যাতে কসাইয়ের কানে কথাগুলো না যায়।
এবার তিনি লক্ষ্য করলেন কসাই চৌকির উপর নতুন চাদর পেতে দিচ্ছে, একটা বালিশ আর হালকা একটা গায়ে দেওয়ার জন্য ঢাকাও নিয়ে এসেছে। আসলে কি হয়, অনেক সময় মালের গাড়ি মেন রোডে চেকিং এ পড়ে গেলে অনেক দেরি হয়ে যায়। রাত 3-4টের সময় মাল চলে আসে অফিসে, তখন কেউ না থাকলে খুব অসুবিধা হয়ে যায়। আর অত দূর থেকে ঘুম থেকে উঠে বাস ধরে এত দূর আসাটাও সম্ভব নয়, তাই সেই দিনগুলো অফিসেই থেকে যেতে হয়। এইসবের কি দরকার ছিল কসাই? শুধু শুধু তোমার পরিষ্কার জিনিসগুলো এখানে থেকে নোংরা হবে। কসাই কোনো কথা না বলে একগাল হেসে বাইরে বেরিয়ে গেল। কয়টা দিন বেশ ভালোই কাটলো। দুপুরে কসাইয়ের বাড়ির ভাত রকমারি রান্না খেয়ে ভালোই দিন কেটে যাচ্ছিল। এর মাঝে দুদিন রাতও কাটাতে হয়েছে তাকে। তিনি রোজই খাবার টেবিলে বসে সারা দিনের সব কথা পরিবারের সকলকে বলতেন, কিন্তু আজ অব্দি একদিনও তিনি কারো কাছে কসায়ের একটা কথাও বলেননি। অদ্ভুত, একটা জলজ্যান্ত মানুষ যার সাথে দিনের এতটা সময় কাটান, সেই মানুষটার কথা কিভাবে ভুলে যেতে পারেন তিনি? আবার ঠিক অফিসে ঢোকার সময় কাউকেই তাকে কসার কথা মনে করিয়ে দিতে হয় না। নিজের মধ্যে এই পরিবর্তনটা সুশান্তবাবু নিজেও অনুভব করতে পারেননি। এইভাবেই কেটে গেল প্রায় 2 সপ্তাহ। অবশেষে এলো সেই আসল দিন, 29শে ফেব্রুয়ারি 2008। রাত তখন ঠিক 2 প্রহর। ভোর 4টেতে গাড়ি আসার কথা, তাই সুশান্ত বাবুকে 28 তারিখ অফিস করার পর থেকে যেতে হয়। সারা দিন অক্লান্ত পরিশ্রমের জন্যই হোক বা অন্য কোনো কারণে তিনি শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন। ঠিক রাত 2টোর সময় হঠাৎ টেবিলের উপরে রাখা ঘড়িটার অ্যালার্ম বাজতে শুরু করে। আওয়াজে সুশান্ত বাবুর ঘুম ভেঙে গেল। তিনি উঠে এসে অ্যালার্মটা বন্ধ করে দিয়ে আবার নিজের জায়গাতে এসে শুয়ে পড়লেন। ঠিক রাত 2:30 ঘড়িতে আবার অ্যালার্ম বেজে ওঠে। ঢং 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 ঢং। সুশান্ত বাবুর আবার ঘুম ভেঙে গেল। ঘুমের ঘোরেই তিনি ভাবলেন, শুতে যাবার সময় তো তিনি অ্যালার্ম দেননি, আর যদি দিয়েও থাকেন তাও তো তিনি একটু আগেই সেটা বন্ধ করে এলেন, তাহলে আবার বাজছে কি করে? সারা দিনের পরিশ্রমের পর বারবার ঘুম ভাঙায় ঘড়িটার উপর অসম্ভব রাগ হলো তার। ঘুম জড়ানো ভারাক্রান্ত চোখেই উঠে এসে তিনি অ্যালার্মটা বেশ জোর করেই বন্ধ করে দিলেন। রাগে মাথা ভারী হয়ে আছে তার। ইচ্ছে করছিল বাইরে ছুঁড়ে ভেঙে ফেলতে ঘড়িটাকে, যাতে বাকি রাতটুকু শান্তিতে ঘুমোতে পারেন। এই ভেবে মুখটা ঘুরিয়ে হয়তো তিনি 2 থেকে 3 পা এগিয়ে এসেছেন বিছানার দিকে। ঘড়িতে তখন আবার অ্যালার্ম বেজে ওঠে। ঢং 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 ঢং। চমকে উঠে পিছনের দিকে ফিরে তাকালেন সুশান্ত বাবু। তিনি এতটাই ভীত হয়ে পড়েন যে হৃদস্পন্দনের গতিটুকুও অনুভব করতে পারছিলেন না। নিজের পায়ের উপর থেকে ক্রমশ জোর হারিয়ে ফেলছিলেন। বিস্ফোরিত ও ভয়ার্ত চোখে কিছুক্ষণ তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ঘড়িটার দিকে। ঘড়িটারও যেন 2টো চোখ আবিষ্কার করে ফেলেছেন তিনি, যা তাকে জলজ্যান্ত গ্রাস করে নেবার মতো করে তাকিয়ে আছে। আর একভাবে তখনও বেঁচে চলেছে ঢং 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 ঢং। তিনি আর ঘরের ভেতরে থাকতে পারলেন না। পাগুলো ক্রমশ বল হারিয়ে ফেলছে, তাই তিনি এক ছুটে বাইরে বেরিয়ে পড়লেন। পাশে আরো একটা ছোট ঘর ছিল, ঠিক ঘর নয়, গুদাম ঘর আর কি। সেখানে অফিসারে কিছু পুরনো জিনিসপত্র রাখা আছে, আর মাল এলে আগে ওখানেই ভরে রাখা হয়। যেদিন সুশান্তবাবু বাড়ি চলে যান সেদিন কসাই ওই ঘরে থাকেন, কিন্তু সুশান্তবাবু থাকলেই সমস্ত ব্যবস্থা করে দিয়ে সে বাড়ি চলে যায়। তাই অন্যান্য দিনের মতো আজও সব কাজ শেষ করে সে সুশান্তবাবুর অনুমতি নিয়েই বাড়ি চলে এসেছিল। কিন্তু ভয় তখন তাকে এত বেশি গ্রাস করে ফেলেছে যে তিনি জ্ঞান শূন্য হয়ে পড়লেন। কসায়ের নাম ধরে চিৎকার করে ডাকতে শুরু করলেন, আর জোরে জোরে দরজায় আঘাত করতে লাগলেন, আর ফিরে ফিরে অফিস দরজার দিকে তাকাতে লাগলেন। যেন মনে হচ্ছিল এই বুঝি ঘড়িটা তার পিছনে ধাওয়া করলো।
হঠাৎই উঠোন ছাড়িয়ে একটু দূরে একটা ভাঙা ঘরের দিকে চোখ পড়ল তার। আসলে জায়গাটা অনেক দিনের পুরনো, তাই এরকম ছোট ছোট 3টে কিংবা 4টের মতো ঘর আছে যেগুলোতে আগে অফিসিয়াল কাজকর্ম হতো, কিন্তু বর্তমানে পাশেই একটু দূরে নতুন অফিস হওয়ায় ঘরগুলো দীর্ঘদিন পড়েই থাকতো। আর এখন সেখানে সাপ, ব্যাঙ, টিকটিকি ইত্যাদি ছাড়া আর কারো অনধিকার প্রবেশ নিষেধ। তারই মধ্যে একটা একটু বড় ঘরকে সারাই ফোরাই করে ফার্মের অফিস বানানো হয়েছে। ঘরের ভেতর থেকে আগুনের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছিল। কিছু পোড়া পোড়া গন্ধ বাতাসের স্রোতে ভেসে এসে নাকে প্রবেশ করছিল। এতক্ষণ সুশান্তবাবু অনুভব করলেন বাইরে এখনো হালকা শীতের ছোঁয়া লেগে আছে। চাঁদের আলোয় ভালো করে দেখা না গেলেও চারদিকে যে জনমানব শূন্য তা বুঝতে বিশেষ অসুবিধা হলো না। কসাই, এত রাতে তুমি এখানে কি করছো? আর এমন কিছু তো ঠান্ডাও নেই যে তোমাকে আগুন জ্বালাতে হবে। তার উপর তোমার গা তো আগুনে পুড়ে যাচ্ছে, তরতর করে ঘাম ঝরছে। বাবু, শুকনো পাতাগুলো পুড়িয়ে ফেলছি যাতে খামারটা পরিষ্কার দেখতে লাগে। আর আমি তো এমনিতেই পুড়ে ছাই হয়ে গেছি, আমার আবার জ্বলে যাওয়া। বলে হা হা করে হেসে উঠল। তাকে আজ যেন কেমন অন্যরকম লাগছিল সুশান্ত বাবুর। কসায়ের হাসির মধ্যে যেন কোনো মিষ্টতা নেই, কোনো উৎফুল্লতা নেই, শুধু আছে দুঃখ আর কষ্ট মেশানো এক রাস চোখের জল। আগুনের এক ঝলকে তিনি লক্ষ্য করলেন কসায়ের চোখ দুটো যেন ঘুমন্ত আগ্নেয়গিরির বহুদিন পর জীবন্ত হয়ে ওঠা আগুনের গোলা হয়ে উঠেছে। আমার সাথে একটা জায়গায় যাবেন বাবু? ভয় নেই, আমি আপনার কোনো ক্ষতি করব না। সুশান্ত বাবু আলাদা করে কোনো সম্মতি না জানিয়ে কসাইকে অনুসরণ করতে লাগলেন। সুশান্ত বাবুর মন কতটা যেতে চাইছিল তা তো তিনি জানেনই না, বরং অনুভব করতে পারছিলেন কোনো এক টান, অদৃশ্য কোনো হাত তাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। তাই নিজের ইচ্ছা না থাকলেও অন্যের ইচ্ছার উপর ভর করে তাকে এগিয়ে যেতে হচ্ছে। বড় খামারটা পেরিয়ে তারা গিয়ে পৌঁছয় পাশের সবজির ক্ষেতে। সবজি ক্ষেত থেকে হাত 5 দূরে একটা সিমেন্টের বেদি করা ছিল। বেদির পিছনের দিকে ছিল একটা রাধাচূড়ার গাছ। কসায়ের বক্তব্য সারাদিন সে নাকি এখানেই থাকে, এই জায়গা ছেড়ে নাকি তার বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। কসায়ের কথাগুলো সুশান্তবাবু কিছুই বুঝতে পারছিলেন না। তার উপর তারা দুজন সেই সিমেন্টের বেদির উপর এসে বসল। সুশান্তবাবু ধৈর্য সামলাতে না পেরে কৌতূহল বশত কসাইকে জিজ্ঞাসা করেই ফেললেন, কি কসাই, তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? আজ আমি আপনাকে আমার গল্প শোনাবো বলে এখানে নিয়ে এলাম। কিন্তু সেটা তো কাল সকালেও বলা যেত। হ্যাঁ যেত, কিন্তু আমার মনে হলো এই কথাটা শোনার এবং বলার জন্য এটাই আসল সময় ও স্থান। ঠিক আছে, এখন যা বলার তাড়াতাড়ি বলে ফেলো, ভোর হলেই গাড়ি এসে পড়বে, আমাকে ঘুমোতে যেতে হবে। আজ থেকে ঠিক 2 বছর আগেকার কথা। আমার মেয়ের বিয়ের দিন ছিল। মেয়েকে বিয়েতে পড়াবো বলে কিছু গয়না করিয়ে ব্যাংকে রেখেছিলাম। তাই ওই দিন সকালেই আমি ব্যাংক থেকে গয়নাগুলো আর কিছু টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম। তারপর বলেই হাও মাও করে কেঁদে ফেললো কসাই। আহা, কাঁদছো কেন? তারপর কি হলো? গয়নাগুলো কি চুরি হয়ে গেছে? তুমি থানায় খবর দাওনি? খুব ভুল করেছো। সবার আগে তোমার থানায় একটা রিপোর্ট করা উচিত ছিল। এইরকম নানান মন করা কথা বলতে লাগলেন সুশান্ত বাবু। না বাবু, ওসব কিছুই হয়নি। তবে ফেরার পথে যখন রাস্তা পার হতে যাব, একটা লরি এসে আমাকে ধাক্কা মারে। কিছুক্ষণের জন্য আমার কোনো জ্ঞান ছিল না। তারপর যখন জ্ঞান ফিরল তখন দেখলাম গয়নাগুলো সব রাস্তার উপরে ছড়িয়ে পড়ে আছে। আমি তখন তাড়াহুড়ো করে গয়নাগুলো কুড়িয়ে নিয়ে ব্যাগে ভরে নিই। ওখানে তখন অনেক লোক জড়ো হয়ে আছে। কত গাড়ি, বাস, লরি এক জায়গায় জড়ো হয়েছে। কত মানুষ নিচের দিকে তাকিয়ে উঁকি ঝুঁকি মারছে। আমি
কয়েকটা গাড়ির সামনে গিয়ে আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বললাম। কিন্তু কি আশ্চর্য, কেউ আমার কথার কোনো পাত্তাই দিল না। যেন মনে হলো কেউ আমাকে দেখতেই পাচ্ছে না। তাই অগত্যা পায়ে হেঁটে বাড়ি অব্দি আসতে হলো। পায়ে মাথায় দু জায়গাতেই চোট লাগায় হেঁটে আসতে বেশ খানিকটা সময় লেগে গেল। বাড়ি ঢুকতেই দেখি দরজার সামনে পাড়া প্রতিবেশীরা দাঁড়িয়ে রয়েছে। বেশ অবাক হয়ে কাউকে কিছু জিজ্ঞাসা না করেই বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। বাড়িতে ঢুকতেই দেখলাম সবাই কান্নায় ভেঙে পড়েছে। আমি একরকম সবার কাছে গিয়ে জানতে চাইলাম কি হয়েছে, কিন্তু কেউ আমার কথার কোনো উত্তর করলো না। বিষণ্ণ হয়ে আমি বেরিয়ে চলে এলাম বাড়ি থেকে। সাথে এত দামি জিনিস, এত টাকা চুরি হয়ে যাবার ভয়ে কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। তখন ওই সমস্ত গয়না টাকা করে আমি এই রাধাচূড়া গাছের নিচে পুঁতে রেখে তার উপর সিমেন্টের বেদি বানিয়ে রেখেছি, যাতে কেউ টেরও না পায় যে এর নিচে কিছু থাকতে পারে। সেদিন থেকে আমি ছুটে বেড়াচ্ছি, খুঁজে বেড়াচ্ছি এমন একজন বিশ্বস্ত মানুষকে যে আমার এই সব জিনিস আমার বাড়িতে পৌঁছে দেবে। তাই আপনাকে এখানে ডেকে আনলাম। যদি আপনি এগুলো আমার বাড়িতে পৌঁছে দেন তাহলে আমি খুব উপকৃত হব, তবেই আমার আত্মা শান্তি পাবে। কথাটা শোনা মাত্রই সুশান্তবাবুর চোখ কপালে উঠে গেল। তিনি ভয় ভয় প্রশ্ন করলেন, আত্মা শান্তি পাবে মানে? আর ওরা তোমাকে দেখতেই বা পায়নি কেন? জল জ্যান্ত একটা মানুষকে ওরা চোখের আড়াল করলো কি করে? সুশান্তবাবুর কথা শুনে হাসিতে ফেটে পড়ল কসাই। তার হাসির জোর এমনই ছিল যেন মনে হচ্ছিল আকাশ বাতাস পাতাল ধরিত্রী সব যেন তার হাসির আওয়াজে কাঁপতে শুরু করেছে। কসাইকে এইভাবে কোনো দিন হাসতে দেখেননি সুশান্তবাবু। জ্যান্ত নয় তো বাবু, আসলে ওই অ্যাক্সিডেন্টেই আমার মৃত্যু হয়। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় উঠোনে আমি আমার সদ্য মৃত্যু ঘটা লাশটাকে দেখে আসি। সুশান্তবাবু বোধহয় আর নিজের মধ্যে ছিলেন না। কথাটা শোনার পর কিছুক্ষণের জন্য তার মনে হচ্ছিল এই পৃথিবী জনমানব শূন্য, তিনি একাই জীবন্ত মানব, নিঝুম রাতে এক অশরীরীর সাথে পাশাপাশি বসে আছেন। কি করবেন কিছুই ঠিক করতে পারছিলেন না। এমন সময় দমকা হাওয়ার জোরে অশরীরী আত্মার মুখের উপর থেকে ঢাকা দেওয়া কাপড় সরে যেতেই সুশান্তবাবুর চোখ কপালে উঠে গেল। তিনি দেখলেন সেখানে বাতাস ছাড়া কঠিন পদার্থের কোনো অস্তিত্বই নেই। সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান শূন্য হয়ে মাটিতে পড়ে গেলেন। আরে বাবু, আপনি क्या হয়ে গেছে? अब वहीं पर सारी रात क्या करते छिलेन? हम लोग ही तो आपको वहीं से उठाकर यहाँ लेकर आए। आपको सर पे थोड़ी सी चोट भी तो আছে। কিছুক্ষণের জন্য সুশান্তবাবু ভেবে উঠতে পারছিলেন না তিনি কোথায় আছেন। কাল রাতের কথাও কিছু মনে নেই। অবাক হয়ে সামনের দুজন ব্যক্তির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সেই ব্যক্তি আবার বলল, आपको कुछ चाहिए बाबू? हम लोग कलकत्ता से আসছি माल लेकर। आप रात को वहीं पर কি করছিলেন? এবার সুশান্তবাবুর সবকিছু স্পষ্ট করে মনে পড়ল। কাল রাতে সমস্ত ঘটনার কথা মনে পড়ে যেতেই আবার একবার মনে মনে ভয় পেয়ে শিউরে উঠলেন। কিন্তু কাউকে কিছু না বলে মালপত্র বুঝে নিয়ে কলকাতা থেকে আসা ব্যক্তিদের বিদায় জানালেন। লোক দুজন চলে যেতেই সুশান্তবাবু ঘরে তালা লাগিয়ে চলে গেলেন গ্রামের ভেতর কসাইয়ের খোঁজ করতে। ছোট্ট গ্রাম, তাই কসাইয়ের খোঁজ পেতে বিশেষ অসুবিধে হলো না। খোঁজ নিয়ে জানতে পারলেন কসাইয়ের বলে যাওয়া ঘটনার সবটা সত্যি, কিন্তু সে অতি সুপুরুষ ছিল, যেমন চেহারা তেমনই গায়ের রং, আর তার আসল নাম সুদর্শন। তাই সুশান্তবাবুর বুঝতে কোনো অসুবিধা হলো না যে মৃত্যুর পর দাহ করার কারণেই তার শরীরের গঠনের এই পরিবর্তন। কিন্তু কোনো ব্যক্তি তার টাকা পয়সা বা গয়নার কথা বলল না। তাই সত্যতা যাচাই করতে একজন ব্যক্তিকে জোগাড় করে সাথে একটা কোদাল নিয়ে সোজা চলে এলেন ওই সিমেন্টের বেদির কাছে। রাধাচূড়া গাছের নিচে দাঁড়িয়ে তিনি সেই ব্যক্তিকে বেদি ভাঙার নির্দেশ দিলেন। কিছুটা ভাঙার পরেই কিছু জিনিসের উপর কোদালের আঘাত লাগতেই মাটি সরিয়ে দেখলেন সত্যিই সেখানে কিছু সোনার গয়না আর প্যাকেটে মোড়া কিছু টাকা আছে। সুশান্তবাবুর মন থেকে সব ভয় নিমেষের মধ্যে দূর হয়ে গেল। কেমন যেন একটা মায়া হলো তার কসাইয়ের কথা ভেবে।
তিনি সমস্ত গয়না টাকা পয়সা নিয়ে অবিলম্বে পৌঁছে গেলেন কসাইয়ের বাড়ি এবং সেখানে গিয়ে তাদের সবটা খুলে বললেন। তারা সব শুনে সুশান্ত বাবুকে করজোড়ে ধন্যবাদ জানালেন। তারপর সুশান্তবাবু দেরি না করে সোজা বাড়ি চলে এলেন। আজ কিন্তু তার কসাইয়ের কথা মনে থাকলেও তিনি এই ব্যাপারে বাড়িতে কোনো কথা বললেন না। শরীরটা ভারী ভারী লাগছে বলে বিছানায় শুয়ে পুরনো কথাগুলো মনে মনে আওড়াতে লাগলেন। আপনারা এতক্ষণ রাত তখন ঠিক 2টো গল্পটি শুনছিলেন। অডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।